আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, ইংলিশ ফার্স্ট পেপার প্লে লিস্টের পরবর্তী আরো একটা ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো আজকের ক্লাসেও আমরা দেরি না করে শুরু করে দেব তোমাদের ইউনিট 13 লেসন 2 এর একটা কবিতা, সেটা হলো সলিটিউড। আচ্ছা, কবিতাটা লিখেছেন এলা হুইলার উইলকক্স, উনি একজন আমেরিকান কবি। এবং তোমরা যারা যারা আমার গত ক্লাস করেছো তারা জানো যে আমরা কবিতা কি স্টাইলে পড়ছি। আমরা কবিতা প্রথমে কবিতার পড়া শুরু করার আগে আমরা সেই কবিতার কনটেক্সট সম্পর্কে জানছি, তারপরে কবিতাটার লাইন বাই লাইন আমরা অর্থগুলো জানছি এবং সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করছি। পাশাপাশি আমরা সেখান থেকে সেই কবিতার যে লিটারারি ডিভাইসগুলো আছে বা অলংকার যেগুলো যেগুলো নিয়ে তোমাদের প্রথম ক্লাসে আমি কভার করেছি, এই বিষয়গুলো আমরা লাইন বাই লাইন পড়ছি এবং এই লিটারারি ডিভাইসগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করছি। এবং ফাইনালি আমরা এই কবিতা থেকে যে তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার যেগুলো আসার কথা, অর্থাৎ মূল যে জায়গাটা নিয়ে তোমাদের ফোকাস, তোমাদের কনসার্ন, সেই কোয়েশ্চেন অ্যান্সারগুলো আমরা সলভ করছি। ঠিক আছে, তো গত ক্লাসে আমরা যেটা করেছিলাম এই ক্লাসে আমরা সেটাই করব। প্রথমে আমরা এইভাবে লিটারারি কনটেক্সট পড়বো, তারপরে কবিতা পড়বো, তারপরে আমরা তোমাদের টেক্সট বইয়ে দেয়া যে এক্সারসাইজগুলো আছে, অনুশীলনীগুলো আছে, এগুলো সলভ করব এবং পরবর্তীতে তোমাদের পরীক্ষার প্যাটার্নে সাজানো কিছু কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার থাকবে, সেগুলো আমরা সলভ করব। এবং সেই কোয়েশ্চেন এবং অ্যান্সারগুলো সলভ করব কিভাবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেব যে এই প্রশ্নে প্রশ্নকর্তা কি আনসার চেয়েছেন এবং তোমরা সেগুলো নিজেদের মতো করে লিখবে এবং অন্যান্য ক্লাসের মতো, অর্থাৎ গত ক্লাসের মতো আমি তোমাদেরকে যে নোটে আনসারগুলো লিখে দেব সেগুলোর সাথে পরবর্তীতে মেলাবে। মানে আমি এখানে আনসার বুঝিয়ে দেব, তারপর তুমি নিজে নিজে লিখবে আনসারগুলো, তারপরে আমি যে নোটটা দেবো সেই নোটের সাথে মিলিয়ে নেবে। এভাবে করে যদি না করো তাহলে পরীক্ষায় তো 100% কমন পাবে না সবসময়। তখন কি করবে? যখন সিলেবাসের বাইরে বা আমি যেটা পড়িয়েছি এর বাইরে যদি কোনো প্রশ্ন আসে তাহলে কি করবে? তো সেজন্য নিজে নিজে প্র্যাকটিস করার এই কথাটা আমি বলি। আচ্ছা, তো দেখো, ইনি এলা হুইলার উইলকক্স, উনি একজন আমেরিকান কবি। উনি, আমরা গত ক্লাসে ওয়াল্ট হুইটম্যানের কবিতা পড়েছিলাম। উনি ওয়াল্ট হুইটম্যানের খানিকটা সমসাময়িক কবি বলা যায়। ঠিক আছে, ওয়াল্ট হুইটম্যান ছিলেন ট্রান্সেন্ডেন্টালিজম এই সময়কালের একজন কবি। আর উনি ছিলেন হলো পরবর্তীতে ট্রান্সেন্ডেন্টালিজমের পরে আমেরিকাতে পপুলার সেন্টিমেন্টালিজম নামে আর একটা আন্দোলন, সাহিত্যিক আন্দোলন শুরু হয় এবং সাথে সাথে আরো একটাও শুরু হয়, সেটা হলো যে এটাকে বলা হয় আমেরিকান রিয়ালিজম। ঠিক আছে, তো এই পপুলার সেন্টিমেন্টালিজমের একজন উল্লেখযোগ্য কবি ছিলেন এলা হুইলার উইলকক্স। এই সেন্টিমেন্টালিজম, এই আন্দোলনটা, এই সাহিত্যিক যে ধারাটা, এখানে তারা মূলত কি করতেন? এখানে তারা মানুষের সেন্টিমেন্ট, ইমোশন বা আবেগ অনুভূতি নিয়ে সাহিত্য রচনা করতেন। ঠিক আছে, এরকম বেশ কিছু সাহিত্য রচনার পাওয়া যায় তোমাদের ওই যুগের আর কি। কিছু যেমন ধরো যে আঙ্কেল টমস কেবিন বা এই ধরনের কিছু, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যাই হোক। তো মানুষের আবেগ অনুভূতি এই বিষয়গুলো নিয়ে এনারা লিখতেন, মানে ওনাদের সাহিত্য চর্চার মূল বিষয়বস্তু ছিল এগুলো। ঠিক আছে, তো এলা হুইলার উইলকক্স উনি একদিন ট্রেনে করে এক জায়গায় যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখলেন যে ওনার সামনে এক বিধবা মহিলা বসে আছেন। বিধবা বলতে কেমনে বুঝলেন? সেটা হলো যে ওই সময় বিধবা মহিলারা কালো কাপড় পরে ঘুরতেন। তো সেজন্য ওনাকে দেখে এলা হুইলার উইলকক্স উনি বুঝতে পারলেন যে মহিলাটা বিধবা। তো মহিলাটা কাঁদছিলেন। মহিলাটা যখন কাঁদছিলেন, উইলকক্স তখন ওনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন এবং সান্ত্বনা দেওয়ার পরে উনি পার্টিতে যান। পার্টিতে গিয়ে ওনার কিছুতে মন বসে না এবং পরবর্তীতে ওনার মাথায় এই যে সলিটিউড বা একাকিত্ব, এই কবিতাটা লেখার কিছু লেখার আইডিয়াটা ওনার মাথায় আসে। ঠিক আছে, এই যে মহিলাটা একা একা বসে কাঁদছিলেন, ওনাকে সান্ত্বনা দেওয়ার মতো পাশে কেউ ছিল না, এই বিষয়টা থেকে কবি রিয়ালাইজ করেন যে মানুষ মূলত একা। ঠিক আছে, তো তারপরেই তিনি এই কবিতাটা লেখেন। কবিতাটার মূল বিষয়বস্তু হলো মানুষ আরেক মানুষের দুঃখ, কষ্ট এবং সুখ, এই দুই ক্ষেত্রে মানুষ আলাদা আলাদা আচরণ করে। এই কবিতার মূল উপজীব্য হলো সেটা। ঠিক আছে, মানুষ অন্য মানুষের সুখে একরকম রিয়াক্ট করেন, আবার দুঃখ কষ্টে আর এক রকম রিয়াক্ট করে। সুখের সময় পাশে থাকে না, সুখের সময় পাশে থাকে, দুঃখের সময় পাশে থাকে না। ঠিক আছে, এই কবিতাটা মূলত কাইন্ড অফ একটু কমপ্লেইন করছে। ঠিক আছে, সেন্টি খাওয়া বলি না আমরা, এই কবিতাটা একটুখানি সেন্টি খাওয়ার মতো। ঠিক আছে, তো যাই হোক, কবিতাটা পড়লে আমরা ক্লিয়ার হয়ে যাব। কবিতার নাম হলো সলিটিউড। সলিটিউড মানে হলো একাকিত্ব।
ঠিক আছে, সলিটিউড মানে একাকিত্ব। আচ্ছা, দেখি তো কবিতাটা পড়ে দেখি আমরা। Laugh and the world laughs with you, weep and you weep alone. আচ্ছা, লাভ মানে তো হাসি, জানো যে তুমি যখন হাসবে, দ্য ওয়ার্ল্ড লাভস উইথ ইউ, সারা দুনিয়ায় তোমার সাথে হাসবে। কিন্তু উইপ, উইপ মানে হলো কাঁদা। কিন্তু যখন তুমি কাঁদবে, ইউ উইপ অ্যালোন, তুমি একা একাই কাঁদবে। ঠিক আছে, যখন তুমি কাঁদবে তুমি একা একাই কাঁদবে। For the sad old earth must borrow its mirth, but has trouble enough of its own. For the sad old earth, sad old earth এর কথা কেন বলা হচ্ছে? আর্থকে কেন স্যাড এবং ওল্ড বলা হচ্ছে? কারণ পৃথিবীর মানে ওই সময় প্রত্যেক যুগেই মানুষের মধ্যে একরকম চিন্তা থাকে যে মানব সভ্যতা ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে। এক জেনারেশন পরবর্তী জেনারেশনকে মনে করে জেনারেশনটা উচ্ছন্নে গেল। তো এইরকমই চিন্তা ভাবনা সকল যুগের মানুষের মধ্যেই থাকে। তো ওই যুগের মানুষের মধ্যেও ছিল এবং কবি সাহিত্যিকদের মধ্যেও ছিল যে আমাদের সমাজে অনেক বড় নৈতিক অবক্ষয় চলছে হাবিজাবি। কত কবিতায় যেটা পড়েছো এটা সেম যুগেরই কবিতা, মানে কাছাকাছি যুগের কবিতা। ঠিক আছে, তো কবির দৃষ্টিতে আর্থ বা পৃথিবী এটা স্যাড এবং ওল্ড। কালের বিবর্তনে পৃথিবী আস্তে আস্তে ওল্ড, বয়স্ক হয়ে গেছে, পৃথিবীর অনেক বয়স হয়ে গেছে এবং পৃথিবী অনেক স্যাড হয়ে গেছে। এই যে চারপাশে মারামারি, কাটাকাটি, হানাহানি, এর ফলে পৃথিবীর অনেক কষ্ট। ঠিক আছে, পৃথিবীর অনেক কষ্ট। সেজন্য বলছে যে এই কষ্ট, কি বলে এটাকে, এই দুঃখিনী পৃথিবী, ঠিক আছে, এই দুঃখিনী বয়স্ক পৃথিবীর একটু হাসি তামাশা, মার্থ মানে হলো হাসি তামাশা, খুশি, এগুলো। ঠিক আছে, তো এই পৃথিবীর জন্য কিছুটা হাসি খুশি, হাসি তামাশা এগুলোর একটু দরকার আছে। ঠিক আছে, এগুলোর একটু দরকার আছে। মাস্ট বড় ইটস মার্থ, বড় মানে হলো ধার নেয়া, ঠিক আছে, ঋণ নেয়া। ঠিক আছে, তো এই বয়স্ক দুঃখিনী পৃথিবীর দুঃখিনী ধরার কিছু হাসি খুশি, হাসি ঠাট্টা, এই জিনিস কিছু দরকার আছে তার। বাট হ্যাজ ট্রাবল এনাফ অফ ইটস ওন। ঠিক আছে, যে পৃথিবী কেন নিবে এই জিনিসটা, মানে পৃথিবীর কেন হাসি খুশির দরকার আছে, কারণ পৃথিবীর অলরেডি এনাফ ট্রাবল আছে। পৃথিবীর বুকে অলরেডি এনাফ ট্রাবল বা অস্থিরতা বা বিপদ আপদ অনেক কিছু অলরেডি পৃথিবীর বুকে লেগে আছে। সেজন্য পৃথিবীর জন্য হাসি খুশি হওয়াটা, মাঝে মাঝে একটু হাসা, মাঝে মাঝে একটু জোক, হ্যাপিনেস, এগুলো একটু দরকার আছে মাঝে মাঝে। কবি মূলত এটাই বোঝাচ্ছেন। ঠিক আছে, মানে কবি জিনিসটাকে জাস্টিফাই করছেন যে এই যে মানুষ একজনের সুখে তার পাশে থাকে, সুখের সময় পাশে থাকে কিন্তু দুঃখের সময় থাকে না, এইটা বোঝানোর জন্য এই জিনিসটাকে কবি জাস্টিফাই করার জন্য কি বলছেন, বলছেন যে পৃথিবী অলরেডি এনাফ দুঃখী, ওর আর বাড়তি আর দুঃখ কষ্ট নেওয়ার কোনো প্রয়োজন নাই। আর একজনের দুঃখ শেয়ার করে সেই দুঃখটা নিজের কাঁধে চাপিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নাই। বরঞ্চ আর একজনের সুখ যদি সে দেখে, সেই সুখ থেকে কিছু সুখ ধার করে সে নিজে সুখী হতে পারলে এটা একটু তার জন্য ভালো। ঠিক আছে, এখানে আর্থ বলতে শুধুমাত্র কিন্তু পৃথিবী বোঝায়নি, এখানে আর্থ বলতে সকল মানুষকেই বোঝাচ্ছে। ঠিক আছে, পৃথিবীর মানুষজন, জনগণকে বোঝাচ্ছে। পৃথিবীর প্রত্যেক মানুষেরই জীবনের ওন কিছু স্ট্রাগল বা দুঃখ কষ্ট থাকে। এর ফলে কি হয় যে they have enough on their plates। ঠিক আছে, তাদের অলরেডি এনাফ দুঃখ কষ্ট আছে, সেজন্য তাদের আর বাড়তি দুঃখ কষ্ট ঘাড়ে চাপিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নাই। তারা কি করতে পারে, তারা বরঞ্চ অন্য একজনের সুখ দেখলে সেই সুখটা একটু শেয়ার করে একটু নিজে একটু প্রফুল্ল হতে পারে। ঠিক আছে, sing and the hills will answer, sigh it is lost on the air। আচ্ছা, এই অংশটা শেষ করে আমরা এখান থেকে লিটারারি ডিভাইস গুলো খুঁজবো এবং ইমেজারি, যেটা আমরা পড়েছিলাম, ইমেজারি ওয়ান কাইন্ড অফ লিটারারি ডিভাইস, আমরা ইমেজ গুলো খুঁজে বের করার চেষ্টা করবো। ঠিক আছে, sing and the hills will answer, sigh it is lost on the air। sing, মানুষ কখন গান গায়? মানুষ যখন খুশি হয়, মানুষ যখন সুখে থাকে, তখন মানুষ গান গেয়ে বেড়ায়। ঠিক আছে, সেজন্য বলছে সিং, যখন তুমি সুখী হবে, যখন তুমি খুশিতে গান গাইবে, এরকম একটা অবস্থা হবে তোমার, দ্য হিলস উইল আনসার, তোমার সুখের রেসপন্স। এখানে হিলস বলতে
প্রকৃতি, মানুষ, জনগণ, পৃথিবী, দুনিয়া সবকিছু বোঝানো হচ্ছে। হিল ইজ এ পার্ট অফ নেচার। হিল প্রকৃতির একটা অংশ। এর দ্বারা মূলত মানুষও যেহেতু প্রকৃতির একটা অংশ, এই হিল দ্বারা মানুষকে, প্রকৃতিকে, জনগণকে অনেক কিছুকেই বোঝানো হচ্ছে একসাথে। তুমি যখন গান গাইবে, মানে এই প্রতীক, এই জিনিসটা একটা প্রতীক, এই পুরো জিনিসটা একটা প্রতীক। এর মাধ্যমে কবি যেটা বোঝাতে চেয়েছেন, তুমি যখন গান গাইবে, ঠিক আছে, খুশিতে যখন গান গাইবে, তখন ধরো তুমি পাহাড়ের মধ্যে গেছো, গিয়ে তুমি গান গাইতে শুরু করলে, জোরে জোরে বা চিৎকার করতে শুরু করলে, তখন কি হবে? চারপাশ থেকে ইকো হবে না? চারপাশ থেকে প্রতিধ্বনি হবে। তুমি যদি জোরে জোরে গান গাও, চারপাশ থেকে প্রতিধ্বনি হবে। কিন্তু তুমি যদি আস্তে করে একটা দীর্ঘশ্বাস ফেলো, সাই মানে হলো দীর্ঘশ্বাস ফেলা। সাই মানে দীর্ঘশ্বাস। তুমি যখন একটা দীর্ঘশ্বাস ফেলবে, তখন কিন্তু এর কোনো প্রতিধ্বনি হবে না। ঠিক আছে? মানুষ যখন খুশি হয়ে গান গায়, মানে গান গাওয়া বলতে এখানে জাস্ট মানুষের খুশি হওয়া বা সুখী হওয়া, হ্যাপিনেসকে বোঝানো হচ্ছে। ঠিক আছে? তো মানুষ যখন সুখী হয়, মানুষের সেই সুখের রিপ্লাই অন্য মানুষের দিয়ে থাকে। সেই সুখে অন্যজন দেখেও মানে পাশে থাকতে চায়, সেখান থেকে একটু ভাগ চায়। ঠিক আছে? কিন্তু মানুষ যখন দীর্ঘশ্বাস ফেলে, দীর্ঘশ্বাস কখন ফেলে মানুষ? যখন সে কষ্টের মধ্যে থাকে। তো এই কষ্টের মধ্যে থেকে সে যখন দীর্ঘশ্বাস ফেলে, তার সেই দীর্ঘশ্বাস শোনার মতো কেউ থাকে না। ঠিক আছে? ইট ইজ লস্ট অন দি এয়ার, মানে বাতাসে মিলিয়ে যায়। The echoes bound to a joyful sound but shrink from voicing care. The echoes, এই echoes মানে তো প্রতিধ্বনি। ইকো বলি না আমরা, ইকো। এই যে প্রতিধ্বনি, পাহাড়ের মধ্যে যে প্রতিধ্বনি হচ্ছে, তোমার সুখ স্বাচ্ছন্দ্য, হ্যাপিনেসের প্রতিধ্বনি হচ্ছে, এইটা the echoes bound to a joyful সাউন্ড। ঠিক আছে? বাউন্ড টু মানে কি? বাউন্ড টু মানে কোনো কিছুর সাথে যুক্ত হয়ে যাওয়া। ঠিক আছে? বাউন্ড টু, দি এकोज বাউন্ড টু আ জয়ফুল সাউন্ড বাট শ্রিঙ্ক ফ্রম ভয়েসিং কেয়ার। ঠিক আছে? যখন মানুষ সুখী হয়, মানুষ খুশি হয়, তখন এই একো, মানুষের জয়ফুল সাউন্ড, খুশি হওয়ার ফলে মানুষ যে আওয়াজ করে, মানে এটা একটা কাইন্ড অফ ইমেজারি, সিম্বল। ঠিক আছে? এটা কাইন্ড অফ ইমেজারি। এটাকে তুমি ইয়াও বলতে পারো, মেটোনিমি বা সিনাকডোকি, এগুলো বলতে পারো। ঠিক আছে? মানুষ যখন খুশি হয়, তখন তার যে খুশির যে প্রকাশ, এই প্রকাশটা বাতাসে, আকাশে বাতাসে প্রতিধ্বনিত হতে থাকে। মানুষের সাকসেস স্টোরি সবার মুখে মুখে প্রচলিত হতে থাকে। ঠিক আছে? এই যে তোমার একটা খুশির সংবাদ, এটা জায়গায় জায়গায় প্রতিধ্বনিত হয়। কিন্তু তোমার একটা দুঃখের সংবাদ, তুমি ধরে নাও তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলে, চান্স পেলে না। ঠিক আছে? তুমি যদি চান্স পাও, তাহলে তোমার এই সংবাদ জায়গায় জায়গায় ছড়িয়ে যাবে। ঠিক আছে? কোচিং গুলো তোমাকে নিয়ে টানাটানি শুরু করবে। আর তুমি যদি চান্স না পাও, তোমাকে সবাই ভুলে যাবে। এই লাইন দুইটার মর্মার্থ মূলত এইটাই, যে তোমার এই যে খুশি হওয়ার সংবাদটা, এটা চারপাশে প্রতিধ্বনিত হয়ে বেড়ায়। আর তোমার এই যে ফেইলিয়ার হওয়া, মানে ব্যর্থ হওয়ার যে সংবাদটা, এটা প্রতিধ্বনিত হয় না, বরং তোমার এই সংবাদটার আয়তন আরো কমে আসে। ঠিক আছে? আরো কুঁকড়ে যায়। ঠিক আছে? কুঁকড়ে যায় বলতে কি, যে শুরুর দিকে তোমার দুঃখের খবরটা অনেকে জানে, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি সেই কষ্টটা কমতে 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 কেবলমাত্র তোমার ভেতরে এসেই থেকে যায়। আর বাকি যারা আছে তারা ভুলে যায়। তোমার কষ্টটা কেবল তুমি মনে রাখো, বাকিরা কেউ মনে রাখে না। এইটাই বোঝানো হচ্ছে, যে কষ্টের আয়তনটা আস্তে আস্তে কমে যায়। আচ্ছা, আমরা লিটারারি ডিভাইস গুলো খুঁজি। দেখো, লাভ, এটা হলো, আচ্ছা আমরা এটা রেড মার্ক দিয়ে লিখি। এখানে একটা ইমেজ আছে, সেটা হলো অডিটরি ইমেজ। আরো একটা ইমেজ আছে একই সাথে, সেটা হলো কাইনেস্থেটিক ইমেজ। কাইনেস্থেটিক ইমেজ কিভাবে? যখন মানুষ হাসে জোরে, লাফ, যেটা স্মাইল হলো যেটা মুচকি হাসি, ঠিক আছে, যেটা কোনো নড়াচড়া নেই। আর লাফ হলো যেটা জোরে হাসি, অট্ট হাসি। ঠিক আছে? তো লাফ হলো, লাফ যখন মানুষ যখন হাসে, তখন এক ধরনের মুভমেন্ট হয়, সেজন্য এটা হলো কাইনেস্থেটিক ইমেজ। উইপ, এটাও এক ধরনের কাইনেস্থেটিক ইমেজ। ঠিক আছে? আচ্ছা, আমরা এইভাবে না লিখে এভাবে লিখি, যে এখানে অডিটরি ইমেজ কি কি আছে। অডিটরি ইমেজ আছে হলো লাভ,
আচ্ছা, কাইনেস্থেটিক ইমেজ আছে হলো কাইনেস্থেটিক ইমেজ আছে কোথায়? এটাও লাভ, পাশাপাশি উইপ। আর কোথায় আছে কাইনেস্থেটিক ইমেজ? এখানে আর তেমন কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে? এরপর আছে হলো অডিটরি ইমেজ। আরো আছে, দেখো যে সিং, এটা একটা অডিটরি ইমেজ। সাই, এটা একটা অডিটরি ইমেজ, কারণ মানুষ যখন সিং বা সাই এগুলো করে তখন সেটা তুমি কানে শুনতে পাও। তাহলে সিং এবং সাই এগুলো হলো অডিটরি ইমেজ। আর কোথায় আছে অডিটরি ইমেজ? দ্য হিলস উইল আনসার, এটাও একটা অডিটরি ইমেজ। আর কোথায় আছে? আর আছে একোজ, ঠিক আছে। তো এই স্ট্যান্জা থেকে আমরা এই কয়েকটা লিটারারি ডিভাইস পেলাম, মূলত সবগুলোই ইমেজ, ঠিক আছে। এখানে আরো কিছু ইমেজারি আছে, সরি লিটারারি ডিভাইস আছে যেগুলো তোমাদের আপাতত প্রয়োজন পড়ছে না। আমরা যখন কোশ্চেন আনসার করব তখন আমরা সেগুলো খুঁজে বের করব। আচ্ছা দেখো, রিজয়েস অ্যান্ড মেন উইল সিক ইউ। রিজয়েস মানে হলো আনন্দ উল্লাস করা, উল্লাস করা। রিজয়েস অ্যান্ড মেন উইল সিক ইউ, তুমি যখন আনন্দ উল্লাস করবে লোকে তোমাকে খুঁজে বের করে তোমার সাথে আনন্দ উল্লাস করার চেষ্টা করবে। গ্রিভ অ্যান্ড দে টার্ন অ্যান্ড গো, কিন্তু যখনই তুমি কি বলে, গ্রিভ মানে হলো শোক পালন করা, ঠিক আছে। কিন্তু যখনই তুমি গ্রিভ করতে শুরু করবে, শোকাহত হয়ে যাবে, শোক পালন করতে শুরু করবে, দুঃখ কষ্ট প্রকাশ করতে শুরু করবে, মানুষ কি করবে? দে টার্ন অ্যান্ড গো, তারা তোমার দিকে পেছন ফিরিয়ে চলে যাবে। দে ওয়ান্ট ফুল মেজার অফ অল ইউর প্লেজার, তারা ফুল মেজার মানে হলো পুরোটাই, ঠিক আছে। দে ওয়ান্ট ফুল মেজার অফ অল ইউর প্লেজার। প্লেজার মানে তো জানো, প্লেজার মানে হ্যাপিনেস বা সুখ। তোমার প্লেজারের পুরোটাই তারা চায়, ঠিক আছে। তোমার প্লেজার থেকে যতটুকু প্লেজার তারা নিতে পারে এই পুরোটাই তারা চায়। বাট দে ডু নট নিড ইউর ও। ও মানে হলো দুঃখ। তারা তোমার প্লেজার চাইবে কিন্তু তাদের তোমার দুঃখের কোনো প্রয়োজন নেই। দে ডু নট নিড ইউর ও। বি গ্ল্যাড অ্যান্ড ইউর ফ্রেন্ডস আর ম্যানি। বি গ্ল্যাড মানে হ্যাপি, অ্যান্ড ইউর ফ্রেন্ডস আর ম্যানি, যখন তুমি খুশি থাকবে তোমার অনেক বন্ধু থাকবে। যখন তুমি ভালো সময় কাটাবে তখন তোমার অনেক বন্ধু থাকবে। বি স্যাড অ্যান্ড ইউ লুজ দেম অল, কিন্তু যখনই তুমি দুঃখী হয়ে যাবে, দুঃখ কষ্টে পড়বে, তখন কি হবে? ইউ লুজ দেম অল, তুমি তাদের সকলকে হারিয়ে ফেলবে। দেয়ার আর নান টু ডিক্লাইন ইউর নেক্টার্ড ওয়াইন বাট অ্যালোন ইউ মাস্ট ড্রিঙ্ক লাইফস গল। দেয়ার আর নান টু ডিক্লাইন ইউর, ডিক্লাইন মানে কি? ডিক্লাইন মানে হলো নাকচ করে দেওয়া। ডিক্লাইন মানে নাকচ করে দেওয়া। নেক্টার্ড ওয়াইন, নেক্টার মানে কি? নেক্টার শব্দটা মূলত তোমার এই যে মৌমাছি যেটা ইয়ে থেকে ফুল থেকে যেটা সংগ্রহ করে, ঠিক আছে, এটাকে বলে নেক্টার। এটার মধ্যে একটা মিষ্টতা আছে, তাই না? আর নেক্টারে আরো একটা মিনিং আছে, সেটা হলো যে গ্রিক মিথোলজিতে তোমার কারা দেবতাদের ছেলেপেলেরা যেগুলো মানে যে খাবার খাইতো এটারে বলা হতো নেক্টার, ঠিক আছে। তো দেয়ার আর নান টু ডিক্লাইন নেক্টার্ড ওয়াইন। তো তোমার এই ওয়াইন, ওয়াইন তো ওদের দেশে অনেক পপুলার একটা পানীয়, তোমরা সবাই জানো। তো তোমার এই মধুময় মিষ্টি ওয়াইন, এটা যদি কাউকে তুমি অফার করো সে কখনোই সেটা ফিরিয়ে দেবে না, সে ঠিকই খাবে। বাট যদি দেখো, বাট অ্যালোন ইউ মাস্ট ড্রিঙ্ক লাইফ গল, কিন্তু যদি সেটা হয় বিষ, গল মানে হলো বিষ, ঠিক আছে, গল মানে হলো বিষ। তুমি যদি কাউকে তোমার নেক্টার্ড ওয়াইন অফার করো সে ডিক্লাইন করবে না, সে খাবে। কিন্তু তুমি যদি তোমার লাইফের বিষ কাউকে অফার করো, তোমার দুঃখ কষ্ট এগুলোকে অফার করো, তাহলে সে সেটা সাথে সাথে নাকচ করে দেবে, সে সেটার শেয়ার নিতে চাইবে না, ঠিক আছে। তো এখান থেকে আমরা লিটারারি ডিভাইস গুলো একটু খুঁজে বের করি। দেখো, দে টার্ন অ্যান্ড গো, এটা কাইনেস্থেটিক ইমেজারি।
আচ্ছা, they want full measure of all your pleasure, but they do not need your woe. Be glad and your friends are many. Be sad and you lose them all. There are none to decline your nectared wine. এটা হলো মেটাফোর। এটাও লাইফ গল, এটাও মেটাফোর। কিভাবে মেটাফোর? আচ্ছা, মেটাফোর আর সিমিলি পড়ার সময় আমি কি বলেছিলাম যে টেনর আর ভেহিকেল এই জিনিস দুইটা মাথায় রাখতে হবে। টেনর কাকে বলে? মেটাফোর মানে একটা জিনিসকে যখন তুমি একটা আর একটা জিনিস দ্বারা কম্পেয়ার করবে, ধরো যে এই পেনটাকে বলো যে এই পেনটা যেন একটা রকেট, এই পেনটা যেন একটা রকেট, তাহলে এই পেনটাকে আমরা বলবো টেনর আর রকেটটাকে বলবো ভেহিকেল। মূল তোমার প্রত্যক্ষ বস্তুটা হলো এই পেন, ঠিক আছে? এই পেনকে তুমি কল্পনা করছো রকেট হিসেবে, সো রকেটটা হলো ভেহিকেল, ঠিক আছে? ধরো যে মুখ চাঁদের ন্যায়, এরকম না। ধরো যে মন রূপ মাঝি, তোমরা বাংলা সমাস পড়েছো না? মন রূপ মাঝি, মন রূপ মাঝি কি হয়? সমান সমান মন মাঝি। এখানে প্রত্যক্ষ বস্তুটা হলো মন, প্রত্যক্ষ বস্তুটা হলো মন, ঠিক আছে? মনকে আমরা কল্পনা করছি মাঝির সাথে, তাহলে মনটা হলো আমাদের টেনর যেটা প্রত্যক্ষ বস্তু, আর মাঝিটা হলো আমাদের ভেহিকল, ঠিক আছে? তো মনকে তুমি যদি ধরো যে ফর এক্সাম্পল মনকে তুমি বৈঠার সাথে তুলনা করলা, মন রূপ বৈঠা, তাহলে মন বৈঠা, ঠিক আছে? মনকে বৈঠার সাথে তুলনা করলে মন বৈঠা, মানে এটা জাস্ট কথার কথা বললাম, এরকম কিছু আমি কখনো দেখি নাই। তো তাহলে তখন এখানে কি হবে? এটা হবে টেনর আর এটা হবে, ওইটা হবে ভেহিকল। তো এইখানে হলো নেকটার্ড ওয়াইন, নেকটার্ড ওয়াইনটা হলো আমাদের ভেহিকল। এখানে লাইফ গল, এটাও আমাদের ভেহিকল। যারা যারা এখনো হাউ টু রিড পোয়েট্রি ক্লাসটা করনি, তারা অবশ্যই ক্লাসগুলো করে নেবে, না হয় তুমি কোনো কবিতা পড়েই বুঝতে পারবে না, আনসারও করতে পারবে না। তোমাকে যদি গুলিয়ে সব কবিতা খাইয়ে দেওয়া হয় তাও পারবে না, ঠিক আছে? সো আমি তোমাদেরকে খুব করে আর্জ করছি যে তোমরা সেই হাউ টু রিড পোয়েট্রি ক্লাসটা যেন করো অবশ্যই। আচ্ছা, তো নেকটার্ড ওয়াইন, আচ্ছা এই দুইটাকে তো আমরা মেটাফোর বলছি, ঠিক আছে? কিন্তু কিভাবে এরা মেটাফোর? এরা কার প্রতিনিধিত্ব করছে? কার সাথে এদেরকে তুলনা করা হয়েছে, বা এদের দ্বারা কাকে তুলনা করা হয়েছে? নেকটার্ড ওয়াইন দ্বারা এখানে বোঝানো হচ্ছে, নেকটার্ড ওয়াইন দ্বারা বোঝানো হচ্ছে লাইফের হ্যাপিনেস বা সুখের সময়। আর লাইফস গল এটা হলো সরো, ঠিক আছে? নেকটার্ড ওয়াইন হলো হ্যাপিনেস আর লাইফ গল হলো সরো, মানুষের দুঃখ কষ্ট, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো পরেরটা, যে ফিস্ট এন্ড ইউর হলস আর ক্রাউডেড। হল মানে হলো হল রুম। তোমরা যে আগে আমাদের দেশে এরকম তেমন একটা নাই, বাট ওয়েস্টার্ন কান্ট্রিতে তাদের যে রাজপ্রাসাদ বা এই ধরনের প্যালেস যেগুলো ছিল সেগুলোতে হল রুম থাকতো, এবং সেখানে পার্টি বা ফিস্ট বলতে তোমার ওই যে ধরো বুফে লাঞ্চ বা ডিনার টাইপ, ঠিক আছে? এগুলো পার্টি হতো, ঠিক আছে? সেই পার্টিকে বলা হতো কি? ফিস্ট। কোথায় হতো? হলে হতো। তো যখন তুমি হলে বসে ফিস্ট করবে, যখন তুমি ফিস্ট করবে মানে চরম খাওয়া দাওয়া করবে, বুফে লাঞ্চ করবে, বুফে ডিনার করবে, তোমার পাশে সবাই থাকবে, তোমার হল তখন ক্রাউডেড, ঠিক আছে? লোকারণ্য হয়ে যাবে। বাট ফাস্ট মানে কি? ফাস্ট মানে হলো উপোস করা। কিন্তু তুমি উপোস করতে লাগো, দেখবা যে তোমার আশেপাশে কেউ নাই, এন্ড দ্য ওয়ার্ল্ড গোজ বাই, ঠিক আছে? সকলে তোমার পাশ কাটিয়ে চলে যাবে, কিন্তু কেউ তোমার দিকে এক মুহূর্ত একটু চোখ তুলে তাকাবে না, ঠিক আছে? সাকসিড এন্ড গিভ and it helps you live, but no man can help you die. আচ্ছা, succeed and give, তুমি যত সফল হবে এবং মানুষকে যত দিতে পারবে, মানুষ তোমাকে বেঁচে থাকার জন্য জায়গা করে দিবে।
succeed and give, and it helps you live. But no man can help you die. কিন্তু তুমি যখন মরতে লাগবে, মানে তুমি যখন বিপদে পড়বে, সহজ কথা, এখানে ডাই বলতে বিপদ বোঝানো হয়েছে। ডাই বলতে বিপদ বোঝানো, বাট নো ম্যান ক্যান হেল্প ইউ ডাই, কিন্তু তুমি যখন মরতে লাগবে তোমাকে সেই সময় কেউ সাহায্য করার থাকবে না, ঠিক আছে? আচ্ছা, there is room in the house of pleasure for a large and lordly train. House of pleasure, এটা হলো কবি দুনিয়ার সকল সুখ শান্তি সমৃদ্ধির জন্য একটা বিশাল হল রুম কল্পনা করেছেন, যে দুনিয়ার সকল সুখ শান্তি সমৃদ্ধি এই হল রুমের মধ্যে আছে। তো কবি বলছেন সেই হল রুমের মধ্যে, সেই সুখ ভর্তি হল রুম, ঠিক আছে, হাউস অফ প্লেজারের একটা বাংলা ট্রান্সলেশন করতে পারো যে সুখ ভর্তি হল রুম। এই সুখ ভর্তি হল রুমে there is room, রুম মানে হলো, এখানে রুম মানে কক্ষ না, এখানে রুম বলতে বোঝানো হয়েছে স্পেস, জায়গা, জায়গা আছে। there is room in the house of pleasure, তার মানে এই যে সুখ সমৃদ্ধির যে ঘর, বড় হল রুম, এখানে জায়গা আছে। কিসের জায়গা আছে? for a large and lordly train. lordly মানে হলো ম্যাজেস্টিক, ঠিক আছে, ম্যাজেস্টিক, ম্যাগনানিমাস, ঠিক আছে, অনেক কি বলবো এটাকে, ধরো যে বড় মাপের আর কি, বড় আকারের, হোমরা চোমরা। for a large and lordly train, তার মানে এই যে সুখ সমৃদ্ধির যে হল রুম, ঠিক আছে, এখানে বিশাল বড় একটা ট্রেন চলাচলের মতো জায়গা আছে। but one by one we must all file on through the narrow aisles of pain. কিন্তু দুঃখের যে তোমার জায়গাটা, সেটাকে কবি কল্পনা করছেন একটা ন্যারো আইলের সাথে। আইল মানে হলো, তোমরা আইল চেনো না? আইল হলো তোমার কি বলবো, তোমাদের বইতে একটা কবিতা আছে না, আমি বাংলার আলপথ ধরে হাজার বছর চলি। আলপথ হলো ধরো যে এটা ল্যান্ড, এটা একটা ল্যান্ড, এটা একটা ল্যান্ড, এটা আর একজনের জমি, এই যে মাঝখান দিয়ে যে লাইনগুলো আছে এগুলো হলো আল, ঠিক আছে, আল বাংলায়, প্রচলিত বাংলায় বলে আইল, ঠিক আছে, এটাও সেই আইল। আইল বলতে কেমনে বুঝাই তোমাদের জিনিসটা, করিডোর, নাও সহজ জিনিস পাই গেছি। আইল হলো করিডোর, মানে তোমরা বড় বড় বাড়ি বা স্কুলের বারান্দা দেখছো না, যে দুই পাশের রুম, মাঝখান দিয়ে চিকন একটা রাস্তা, ঠিক আছে, এটাকে বলি আমরা কি, করিডোর। কবি যেটা বলছেন যে এইরকম একটা সুখ ভর্তি হল রুম, হ্যাপিনেস ভর্তি হল রুমের মধ্যে অনেক জায়গা আছে বিধায় অনেক লোক সেখানে জায়গা নিতে পারে, তোমার সুখ সমৃদ্ধি শান্তির শেয়ার নিতে পারে। কিন্তু এই তোমার যে দুঃখ কষ্ট, এই দুঃখ কষ্ট মূলত কোনো লার্জ হল রুম না, ঠিক আছে, তোমার দুঃখ কষ্ট মূলত কোনো লার্জ হল রুম না, তোমার দুঃখ কষ্টটা হলো একটা ন্যারো আইল, ঠিক আছে, একটা খুব চিকন সরু করিডোর, সেজন্য সেখানে তুমি ব্যতীত অন্য কোনো মানুষ ঢুকতে পারে না। এই জন্য কবি বলছেন যে বাট ওয়ান বাই ওয়ান উই মাস্ট ফাইল অন থ্রু দ্য ন্যারো আইজ অফ পেইন, তার মানে এই জন্য দুঃখ যখন পায় মানুষ, তখন ওয়ান বাই ওয়ান নিজের দুঃখ নিজেই সাফার করে, অন্য কেউ সেখানে সাফার করে তাকে হালকা করে দেয় না। বাট যখন সে এনজয় করে, তখন তার এনজয়মেন্টের এই রুমটা যেহেতু একটা বিশাল হল রুমের মতো, সেহেতু এখানে অনেক মানুষের জায়গা হয় এবং সবাই এখান থেকে কিছুটা ভাগ, কিছুটা বেনিফিট, কিছুটা সুবিধা এখান থেকে লুটে নিতে চায়। তো এই হলো আমাদের কবিতা। আচ্ছা, এখান থেকে আমরা ফিগার অফ স্পিচ বের করিনি, সরি। এখানে কি আছে দেখো তো, ফিস্ট অ্যান্ড হলস, the world goes by, succeed and give, there should be no money, pleasure. এই যে ন্যারো আইলস আর হলো হাউস অফ প্লেজার, এই দুটো হলো মেটাফর।
এখানে আরো অনেক লিটারারি ডিভাইস খুঁজলে কিন্তু আসলে অনেক লিটারারি ডিভাইস পাওয়া যায়, বাট তোমাদের এসএসসি লেভেলের জন্য আসলে এত কিছু দরকার নাই, জন্য আমি সবগুলো খুঁজে দিচ্ছি না। ঠিক আছে, তো তোমরা যদি চাও তোমরা এটা নিয়ে তোমরা এক্সট্রা আরো চিন্তা ভাবনা করতে পারো। তোমরা ধরো যে চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি কে তোমরা জিজ্ঞাসা করতে পারো যে এখানে কি কি লিটারারি ডিভাইস আছে। ঠিক আছে, আচ্ছা, ন্যারো আইলস আর হলো হাউস অফ প্লেজার, এগুলো হলো মেটাফর। মেটাফর, এই ন্যারো আইল আর হল অফ প্লেজার এগুলো হলো ভেহিকেল। আর টেনর কোনগুলো? টেনর হলো প্লেজার, আর এখানে টেনর হলো পেইন। আচ্ছা, তো চলো আমরা এক্সারসাইজ গুলো সলভ করতে শুরু করি। লুক আপ দ্য ডিকশনারি মিনিং ফর দ্য ফলোইং ওয়ার্ডস এন্ড মেক আ সেন্টেন্স উইথ ইচ অফ দেম। আমি তোমাদের জন্য এগুলো অলরেডি মিনিং গুলো বের করে সেগুলো দিয়ে সেন্টেন্স বানিয়ে দিয়েছি, এটা তোমরা নিজেরা পড়ে নেবে, তবুও আমি একটু ডিসকাস করে দিচ্ছি। উইপ, উইপ মানে হলো কান্না, ঠিক আছে। ক্রাই, উইপ হলো কান্না, ক্রাই। আর সব মানে ঠিক কান্না না, সব মানে হলো ফোপানো, কান্নার সময় ফোপায় না মানুষ, তেমনি এটা হলো সব। The little girl began to weep when she lost her doll. ওকে, shrink, shrink মানে হলো কুকড়ে যাওয়া, shrink মানে কুকড়ে যাওয়া। আচ্ছা, become smaller মানে ছোট হয়ে যাওয়া, কুকড়ে যাওয়া। আর একটা হলো কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট মানেও সংকুচিত হয়ে আসা, ঠিক আছে। The cotton shirt measuring after washing in the window. আচ্ছা, সেন্টেন্সটা গেল। ডিক্লাইন, ডিক্লাইন মানে হলো রিফিউজ, ঠিক আছে। ডিক্লাইনার একটা অর্থ হয় হলো হ্রাস পাওয়া, একটা অর্থ হয় হ্রাস পাওয়া, আর একটা অর্থ হয় হলো রিফিউজ মানে নাকচ করে দেওয়া। অ্যাক্সেস ডিক্লাইনড। রিজয়েস মানে সেলিব্রেট বা ফিল হ্যাপি, উল্লাস করা, ঠিক আছে। সেলিব্রেট বা ফিল হ্যাপি, সুখী অনুভব, খুশি অনুভব করা। নেকটার, সুইট লিকুইড ফ্রম ফ্লাওয়ার্স, এটা তো বললাম, বলে দিলাম। নেকটার হলো সুইট লিকুইড ফ্রম ফ্লাওয়ার্স, হানি লাইক ড্রিঙ্ক। গল মানে হলো বিটারনেস, তিক্ততা, ঠিক আছে। এটার তোমার ইয়া হতে পারে, অ্যাঙ্গার না হয় তুমি পয়জন দিতে পারো এখানে। মার্থ, জয় বা লাফটার, আনন্দ, ঠিক আছে, এটা তো বলেছিলাম তখন। এরপরে আছে সাকসিড, অ্যাচিভ অথবা উইন। সাকসিড মানে তো তোমরা সকলেই জানো, অ্যাচিভ, উইন, অ্যাটেইন, গেইন, এগুলো সব হলো সাকসিড, সফল হওয়া। আচ্ছা, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স from your understanding of the poem you have. Explain the following lines in your own words. এই লাইনগুলোকে আমরা আমাদের ভাষায় এক্সপ্লেন করব। কিভাবে এক্সপ্লেন করব? Laugh and the world laughs with you, weep and you weep alone. এই লাইন দ্বারা কি বোঝানো হয়েছে? এই লাইনটা দ্বারা বোঝানো হয়েছে, এই অংশটা, এই কোয়েশ্চেন আনসার অংশটুকু অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে। আমি তোমাদেরকে নোট আকারে দিয়ে দেবো আনসারগুলো, বাট স্টিল আমি যেটা বললাম যে তোমরা আগে নিজেরা এগুলো প্র্যাকটিস করবে। Explain the following parts in your own words, such as laugh and the world laughs with you, weep and you weep alone. তার মানে তুমি যখন হাসবে, খুশি থাকবে, সুখে শান্তিতে থাকবে, তখন সারা দুনিয়ার মানুষ তোমার সাথে সুখে শান্তিতে কি বলে এটাকে, শেয়ার হোল্ডার হইতে, মানে ভাগ নিতে চাইবে, তোমার সুখের ভাগ নিতে চাইবে। কিন্তু তুমি যখন কাঁদবে, তোমাকে একাই কাঁদতে হবে। Succeed and it helps you live, but no man can help you die. মানে হলো যখন তুমি সফল হবে এবং মানুষকে দিতে শিখবে, মানুষ তোমাকে বাঁচার জায়গা করে দেবে, বাট নো ম্যান ক্যান হেল্প ইউ ডাই। কিন্তু তুমি যখন ব্যর্থ হবে, নিজে মরতে বসবে, তখন কেউ তোমাকে বাঁচানোর জন্য চেষ্টা করবে না, ঠিক আছে। Why do the mountains echo the songs that we sing, but not our sighs? Echo the songs we sing, but not our sighs. কেন? কারণ হলো মানুষের সুখ, তারপরে প্লেজার, জয় বা হ্যাপিনেস, এগুলো হলো প্রকাশ্য,
ঠিক আছে, এগুলো চাকচিক্যময়, এগুলো দেখতে অ্যাট্রাকটিভ, এগুলো এনজয় করা যায়, আর একজনের সুখ থেকে তুমি বেনিফিট নিতে পারো, এটা নেওয়ার ইয়া কি বলে এটাকে, একটা সুযোগ তোমার আছে। ঠিক আছে, তোমার চাচা ধরো বিসিএস ক্যাডার, তুমি সেইখান থেকে বেনিফিট নিতে পারো। ঠিক আছে, তো সেই জন্য তোমার চাচা যখন খুশিতে গান গাইবে বিসিএস ক্যাডার হওয়ার পরে, সেই তোমার চাচার খুশি যেন তোমার মধ্যে একটু সঞ্চারিত হবে, তুমি কি করবা, তুমি সেই তোমার চাচার সুখে তুমিও সুখী হয়ে যাবা। ঠিক আছে, সমস্যা নাই, আমি কোনো বিপদে পড়লে চাচা আমার উদ্ধার করবে। এটা হলো এই মানে এই লাইনটার মানে হলো এইটাই। ঠিক আছে, যে মাউন্টেন্স কেন, তুমি যখন খুশিতে গান গাইবা তখন কেন মাউন্টেন্স গুলো ইকো করে, প্রতিধ্বনি করে, কিন্তু তুমি যখন কষ্টে থাকবা তখন কেন, মানে তুমি যখন দীর্ঘশ্বাস ফেলবা সেগুলো কেন তখন সেটা ইয়া করে না, মানে কোনো প্রতিধ্বনি করে না। যেমন তোমার চাচা যদি বিশেষ পরীক্ষা দিয়ে ফেল করেন, তাহলে তুমি কিন্তু চাচাকে খুব একটা গুরুত্ব দিবা না। ঠিক আছে, তার থেকে দূরে দূরে থাকবা। ঠিক, এই হলো বিষয়টা। When do you have many friends and why do they leave you? এটা হলো তোমাকে প্রশ্ন করা হয়েছে, এটা পার্সোনাল কোয়েশ্চেন, এটা আমি আর তোমাদেরকে বোঝানোর কি আর বোঝাবো, তোমরা আমার চেয়ে অনেক ভালো বোঝো সেন্টি খাওয়া। তো যাই হোক, আর রাইট আ সামারি অফ দ্য পোয়েম ইন ওন ওয়ার্ডস, এটা আমি তোমাদেরকে লিখে দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, এটা হলো তোমার ফ্রেন্ডের কাছে একটা লেটার লিখবা, এটা তুমি নিজে নিজে করবা। আমি একটা ডেমো লেটার লিখে দিতেও পারি নাও পারি, বাট এটা আসলে ইম্পর্টেন্ট না, এটা পরীক্ষা আসবে না কখনো। আচ্ছা, এরপরে দেখো অ্যাডিশনাল কোয়েশ্চেন ফর প্র্যাকটিস। এই কোয়েশ্চেন গুলো হলো বোর্ড প্যাটার্নে, তোমাদের এক্সারসাইজে যেগুলো দেওয়া আছে এগুলো হলো জাস্ট বইয়ের অনুশীলনী থেকে নেওয়া, আর অ্যাডিশনাল কোয়েশ্চেন ফর প্র্যাকটিস যেগুলো এখানে আছে এগুলো হলো সবকিছু তোমাদের বোর্ড প্যাটার্নে, বোর্ড স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন। আচ্ছা, তো চলো আমরা একটা একটা করে সলভ করি। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য লাইন বাট হ্যাজ ট্রাবল এনাফ অফ ইটস ওন? মানে হলো মানুষের ওই যেটা বলছিলাম যে প্রত্যেকটা মানুষের নিজের পার্সোনাল কিছু দুঃখ কষ্ট, পার্সোনাল কিছু সরোজ এন্ড স্যাডনেস এগুলো থাকে, যার ফলে কি হয়, মানে সে নতুন করে আর একটা মানুষের দুঃখ কষ্ট নিজের ঘাড়ে নিতে চায় না। এই প্রথম বাট হ্যাজ ট্রাবল এনাফ অফ ইটস ওন বলতে মূলত এটাই বোঝানো হয়েছে। তোমাকে যদি এই কোয়েশ্চেনটা করা হয় তুমি কি বলবা, যে বাই দিস লাইন, যে এই লাইনটা বাট হ্যাজ ট্রাবল এনাফ অফ ইটস ওন, বাই দিস লাইন দ্য পোয়েট probably means যে people, each person has sorrow enough of his own, ঠিক আছে, so he cannot bear to take any more sorrow of some friend or any relative of another second person, এই ধরনের একটা কিছু লিখে দিবা। ঠিক আছে, তোমার নিজের ভাষায়। How does the poem contrast the response to laughter and weeping? এই পোয়েমের মধ্যে কন্ট্রাস্ট মানে কি? কন্ট্রাস্ট মানে হলো পার্থক্য। হাসি এবং কান্নার মধ্যে এই কবিতায় কিভাবে ডিফারেন্সিয়েট করা হয়েছে, হাসি এবং কান্নাকে এই কবিতায় ডিফারেন্সিয়েট করা হয়েছে এইভাবে যে হাসিকে সুখ শান্তি সমৃদ্ধির একটা প্রতীক হিসেবে ধরা হয়েছে, আর কান্নাকে দুঃখ কষ্টের একটা প্রতীক হিসেবে ধরা হয়েছে। এবং পরবর্তীতে এই যে মানুষ হাসলে বা সুখ সমৃদ্ধি পেলে মানুষ এই অন্য মানুষকে পাশে পায় এবং দুঃখ কষ্ট পেলে অন্য মানুষকে পাশে পায় না, এই বিষয়টার মাধ্যমে লাফটার এবং উইপিং এই দুইটার পার্থক্য এই কবিতার মধ্যে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, আইডেন্টিফাই আ মেটাফর ইন দ্য লাইন অ্যালোন ইউ মাস্ট ব্রিং লাইফস গল। এখানে কি লাইফস গল কি মেটাফর, এখানে লাইফ গল হলো মেটাফর। গল মানে কি বলছিলাম, বিষ, তাই না? তার মানে জীবনের যে বিষ বা দুঃখ কষ্ট, এই তিক্ততা যেটা আছে সেটা মানুষ নিজেই নিজেকে এক্সপেরিয়েন্স করতে হয়, কেউ তখন তার সঙ্গী সাথী হয় না। কিন্তু যদি সুখ বা সমৃদ্ধি আসে তখন সকলেই সেখান থেকে একটু ভাগ বাটোয়ারা শেয়ার নিতে চায়। Why does the poet say feast and the halls are crowded, fast and the world goes by? Why does the poet say? পোয়েট এটা কেন বললেন? কারণ যখন মানুষ, আচ্ছা একটা জিনিস হলো, এই ধরনের লাইন যখন এক্সপ্লেইন করতে বলবে তখন তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে এই লাইনটার লিটারাল মিনিং বা আক্ষরিক অর্থটা তোমার নিজের ভাষায় লিখতে হবে এবং পরবর্তীতে এই লাইনটা দ্বারা কবি কি বুঝিয়েছেন সেটা লিখতে হবে। কিভাবে?
যেমন লিটারাল অর্থ, এই লাইনটার লিটারাল অর্থ কি, যখন তুমি when you are going to have a feast, তখন you can have many guests will be crowding your whole room, but when you are fasting, when you have nothing to eat, nobody will be there by your side. এইটা হলো এই কবিতা, এই লাইনটার কি লিটারাল মিনিং, আক্ষরিক অর্থ, যে তুমি যখন তোমার কাছে যখন অনেক খাবার দাবার থাকবে তখন তোমার অনেক গেস্টের অভাব হবে না, কিন্তু যখন তুমি উপহার দেবে তখন তোমার ফ্রেন্ডের অভাব হবে। এটা লিখলা। এখন এই লাইন দ্বারা কবি কি বুঝিয়েছেন, যে সুসময়, কবি বুঝিয়েছেন হলো যে সুসময়ে মানুষের পাশে অনেক বন্ধু পাওয়া যায় কিন্তু দুঃসময়ে সেটা পাওয়া যায় না, ব্যাস এটুকুই। তার মানে এক লাইনে তুমি এই লাইনটার আক্ষরিক অর্থ লিখবা, আর দ্বিতীয় লাইনে কি করবা, এই লাইনটা দ্বারা কবি কি বুঝিয়েছেন সেটা লিখবা, ঠিক আছে। হাউ ডাজ দ্য পোয়েম হাইলাইট দ্য ডিফারেন্স বিটুইন পাবলিক জয় অ্যান্ড প্রাইভেট পেইন। এখানে প্রশ্নটা তোমাকে বুঝতে হবে যে পাবলিক জয় আর প্রাইভেট পেইন, এই জিনিসটা তো যে এই কবিতার মধ্যে যে এই দুইটা জিনিসের মধ্যে ডিফারেন্স দেখানো হয়েছে এটা তো আমরা বুঝতে পারছি, ঠিক আছে। এখন সমস্যাটা কি, সমস্যাটা হলো যে হাউ, কিভাবে দেখিয়েছেন। এখানে তোমার কাছে যিনি প্রশ্নকর্তা তিনি মূলত যেটা জানতে চাচ্ছেন সেটা হলো কবি কি কি লিটারারি ডিভাইসেস ইউজ করেছেন, ঠিক আছে। এটা হলো ইনডাইরেক্টলি তোমাকে লিটারারি ডিভাইস সম্পর্কে প্রশ্ন করা। এই জিনিসটা ওই জন্য মাথায় রাখবে, যখন হাউ ডাজ দ্য পোয়েম হাইলাইট এটা সেটা, হাউ ডাজ দ্য স্টোরি হাইলাইট ওটা সেটা, যখন এরকম হাউ থাকবে তখন ধরে নেবে যে তোমার কাছে লিটারারি ডিভাইস, এই বিষয়গুলো লিটারারি ডিভাইস সম্পর্কে তোমার কাছে জানতে চেয়েছে, ঠিক আছে। তো তুমি কিভাবে আনসার করবা, মূলত এখানে তোমার ইমেজারি, তারপরে মেটাফোর্স, সিম্বলস, ঠিক আছে। ইমেজারি, মেটাফোর, সিম্বল। সিম্বল যদি খুঁজে না পাও সমস্যা নাই, যদি পাও তো আছে, সিম্বল তেমন একটা নাই এখানে, যাই হোক। তো কবি এখানে ইমেজারি, মেটাফোর এবং সিম্বল ইউজ করার মাধ্যমে কি করেছেন, যে পাবলিক জয় এবং প্রাইভেট পেইন এগুলোর মধ্যে পার্থক্য নিরূপণ করেছেন। এরপরে তুমি কি করবে, এরপরে তুমি কবিতায় চলে যাবা, কবিতায় গিয়ে সেখানে যে লাফ, উইপ, সিং, সাই, তারপরে ধরো যে কোথায় গেল ফিস্ট, ফাস্ট, এই জিনিসগুলো কয়েকটা এক্সাম্পল আকারে উল্লেখ করবা। ফর এক্সাম্পল, দ্য পোয়েট হিয়ার থ্রু দ্য ইমেজ অফ লাফটার, দ্য পোয়েট signifies the joys and happiness of human life, মানে লাফটার এই শব্দটার মাধ্যমে, লাফ শব্দটার মাধ্যমে কবি মানব জীবনের কি বলে এটা, সুখ সমৃদ্ধি ইত্যাদি বুঝিয়েছেন। কান্নার মাধ্যমে কবি দুঃখ কষ্ট বুঝিয়েছেন। ফিস্ট এই শব্দটার মাধ্যমে কবি বুঝিয়েছেন মানুষের সুসময়। ফাস্ট এই শব্দটা দ্বারা কবি বুঝিয়েছেন মানুষের দুঃসময়। এই জিনিসগুলো তুমি উল্লেখ করে দেবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, হোয়াট ইজ সাজেস্টেড বাই দ্য ইমেজ অফ দ্য ন্যারো আইজ অফ পেইন। এটা আমি বলেছিলাম এটা একটা ইমেজ, ন্যারো আইজ, এবং একই সাথে এটা একটা মেটাফর। এটা দ্বারা কবি কি বুঝিয়েছেন, মানুষের দুঃখের যে ইয়াটা আয়তন, মানুষের দুঃখটা আলটিমেটলি জয় বা হ্যাপিনেসের মতো এত বিস্তৃত হয় না। মানুষের হ্যাপিনেস থেকে যেমন অন্য অনেকে বেনিফিট নেওয়ার একটা সুযোগ থাকে, অন্য অনেকের মানুষের দুঃখ থেকে কারোর বেনিফিট নেওয়ার কোনো সুযোগ থাকে না। এই কারণে দেখা যায় মানুষের দুঃখ মানুষকে নিজেকেই সাফার করতে হয়, কিন্তু মানুষের সুখ সমৃদ্ধি যেগুলো আছে এগুলো আসলে এনজয় করার মতো, এগুলো থেকে বেনিফিট নেওয়ার মতো অনেক মানুষ পাওয়া যায়। এটাই বুঝিয়েছেন ন্যারো আইলস বলতে কবি, এটাই বুঝিয়েছেন যে দুঃখ কষ্টের ভাগিদার মানুষ একজন, যার দুঃখ সে নিজেই, ঠিক আছে, দ্বিতীয় কোনো ব্যক্তি না। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, হাউ ডাজ সাকসেস এফেক্ট সোশ্যাল রিলেশনশিপস। তার মানে কিভাবে সোশ্যাল রিলেশনশিপস এফেক্ট করে, আমরা কবিতায় যাই। দেখো এখানে সরাসরি একটা লাইনই আছে, তাই না, যে সাকসিড এন্ড গিভ এন্ড ইট হেল্পস ইউ লিভ, বাট নো ম্যান ক্যান হেল্প ইউ ডাই, ঠিক আছে। যখন একটা মানুষ সাকসেসফুল হয় বা সফল দুনিয়াবি ক্ষেত্রে বা যে কোনো ভাবে হোক, তার ম্যাটেরিয়ালিস্টিক পজিশন মানে বস্তুবাদী অনেক কিছু, টাকা পয়সা বৃদ্ধি পায়। সহজ কথা, কোনো মানুষের যখন সুসময় চলে তখন মানুষের বন্ধুর অভাব হয় না, আর যখন দুঃসময় চলে তখন
মানুষের বন্ধুর অভাব হয়, সাহায্যকারীর অভাব হয়। কবি মূলত এটাই বুঝিয়েছেন। এইভাবেই মানুষের সোশ্যাল রিলেশনশিপসের ক্ষেত্রে এই বিষয়গুলো, মানুষের সাকসেস বা ফেইলিয়ার, এই বিষয়গুলো এইভাবেই অবদান রাখে মানুষের সোশ্যাল রিলেশনশিপসের ক্ষেত্রে। ঠিক আছে, এইটা বুঝিয়ে পড়বে। দেখো কোয়েশ্চেনগুলো, একটা জিনিস খেয়াল করে দেখবে, কোয়েশ্চেনগুলোতে মূলত তোমার একই জিনিস চাচ্ছে, বাট বিভিন্ন লেন্স থেকে। ঠিক আছে, উত্তর কিন্তু দেখা যাচ্ছে মোর অর লেস সেম। মানুষের সুসময় মানুষ পাশে থাকে, দুঃসময় মানুষ পাশে থাকে না। বাট তোমার ফাইনাল যে ভার্ডিক্ট, আলটিমেটলি কোয়েশ্চেনে কি চাওয়া হচ্ছে, কোয়েশ্চেনের বিষয়বস্তু কিন্তু সেম, যে সুসময়ে মানুষ পাশে থাকে, দুঃসময়ে থাকে না। কিন্তু আলটিমেটলি কোয়েশ্চেনে কি চাওয়া হচ্ছে, এইটাই হলো তোমার আনসার। এইটা তুমি ঠিকভাবে লিখতে পারো কিনা। এই যে সুসময়ে মানুষ পাশে থাকে, দুঃসময়ে থাকে না, এইটুকু লিখে তুমি যদি প্রশ্ন শেষ করে দাও, আনসার শেষ করে দাও, তাহলে এই কোয়েশ্চেনটার অ্যান্সার হবে না। তোমাকে তখন লিখতে হবে এই যে ফ্রেন্ড থাকে সুসময়ে, দুঃসময়ে থাকে না, এইভাবেই মানুষের সোশ্যাল রিলেশনশিপস অ্যাফেক্টেড হয়। এইটা যখন তুমি লিখবে তখন বোঝা যাবে যে না, তুমি প্রশ্নটা ধরতে পেরেছো, তুমি প্রশ্নটার অ্যান্সার করেছো। তোমার কাছে জানতে চেয়েছে সোশ্যাল রিলেশনশিপস এর উপর এটার কি, মানে প্রভাব কি। তুমি যদি ওই অংশটাই যদি না লেখো তাহলে কি হবে? হবে না। ঠিক আছে, আচ্ছা, হোয়াট রোল ডাজ ইমেজারি play in conveying the theme of isolation during suffering? এখানে অনেক ধরনের ইমেজারি ছিল। যে এই ইমেজারি গুলোর কথা বলেছিলাম, লাভ, উইপ, সিং, সাই, একো, শ্রিঙ্ক, এগুলো সব একটা ইমেজারি। তখন তুমি জাস্ট এই কোয়েশ্চেন আনসার করতে তোমার কি করা লাগবে, এই কোয়েশ্চেনটা আনসার করতে তুমি ওই কবিতার মধ্যে যাবে, যে ইমেজগুলো আমি ফাইন্ড আউট করে দিয়েছি সেই ইমেজগুলো দু একটা আনবে, টেনে আনবে, এক্সাম্পল দিবে, দিয়ে যে ফর কবি ইমেজারিগুলোর মাধ্যমে, মানে তোমার আনসারটা হবে কিরকম, what role does imagery play in conveying the theme of isolation during suffering? এই কবিতার মধ্যে ইমেজারি কি অবদান রেখেছে, কবির আইডিয়া বা কবির যে কনসেপ্টটা, এটা তোমার পাঠক পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কি অবদান রেখেছে, এইটা হলো তোমার প্রশ্ন। তো তোমার উত্তর কি হবে? উত্তর হবে যে ইমেজারি গুলো আমাদেরকে লাইফের বিভিন্ন সিচুয়েশনের সাথে এই কবিতার মূল বক্তব্য কম্পেয়ার করে দেখার একটা সুযোগ করে দিয়েছে। এরপরে কি করবা, এরপরে ফর এক্সাম্পল দিবা, দিয়ে আমি যে ইমেজগুলো দাগিয়ে দিয়েছি তোমার কবিতা থেকে, সেই ইমেজগুলো নিয়ে একটা দুইটা করে তিনটা এক্সাম্পল দিয়ে দিবা। ঠিক আছে, ব্যাস, এনাফ। হাউ ডাজ দ্য লাইন the echoes bound to a joyful sound contribute to the poem's tone? The echoes bound to a joyful sound contribute to the poem's tone. কিভাবে? টোন কি বলেছিলাম বলো তো? টোন হলো কবি কিভাবে কথা বলছেন। ঠিক আছে, কবি কোন সুরে কথা বলছেন, কবি কি সার্কাস্টিক্যালি কথা বলছেন, মানে ধরো যে প্রহসনমূলক ভাবে বলছেন, নাকি সিরিয়াসলি বলছেন, ইয়ার্কি করে বলছেন, নাকি রাগান্বিত হয়ে বলছেন, নাকি কাঁদতে কাঁদতে বলছেন, এইটা হলো টোন। তো এই লাইনটা দ্য এकोस বাউন্ড টু আ জয়ফুল সাউন্ড, এই লাইনটা কবিতার টোনের ক্ষেত্রে কি অবদান রেখেছে? এই লাইনটা কবিতার টোনের ক্ষেত্রে অবদান রেখেছে এইভাবে যে, কিভাবে বোঝাই তোমাদেরকে, এই কবিতার মধ্যে যে হতাশা, এই কবিতার মধ্যে যে হতাশার কথা বলা হয়েছে, দুঃখ কষ্টে মানুষ যখন পাশে থাকে না, এই হতাশার বিষয়টাকে আরো বেশি হাইলাইট করে দেখানোর জন্য এই লাইনটা একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আসলে এই প্রশ্নটার আনসার এইরকমই, তো ধোঁয়াশা। ঠিক আছে, আচ্ছা আমি আনসারটা লিখে দেবো, তোমরা সেটা দেখে মিলিয়ে নিও। হোয়াট মেসেজ ডাজ দ্য পোয়েট কনভে অ্যাবাউট হিউম্যান কম্পেনিয়নশিপ এন্ড সলিটিউড ইন টাইমস অফ নিড? কবি কি মেসেজ দিতে চেয়েছেন এখান থেকে? কবি যে মেসেজটা দিতে চেয়েছেন সেটা হলো যে হিউম্যান কম্পেনিয়নশিপ মানে হলো মানুষের, কম্পেনিয়নশিপ মানে ফ্রেন্ডশিপ, কম্পেনিয়নশিপ মানে ফ্রেন্ডশিপ, and solitude in times of need. আচ্ছা, তো মানুষের ফ্রেন্ডশিপ আর সলিটিউড, একাকিত্ব নিয়ে কবি কি বক্তব্য দিয়েছেন? মানুষ মূলত একা, মানুষের
দুঃখ কষ্টের সময় মানুষ কাউকে পাশে পায় না, সেম কথা সুখ সমৃদ্ধির সময় মানুষ আরেকজনকে পাশে পায়। বাট কবি এখানে আরো একটা মেসেজ দিয়েছেন, সেটা হলো কি যে এখানে দেখো কই, বাট হ্যাজ ট্রাবল এনাফ অফ ইটস ওন। বাট কবি এখানে যে মেসেজটা দিয়েছেন যে এই যে মানুষ সুখ সমৃদ্ধির সময় পাশে থাকে, দুঃখ কষ্টের পাশে থাকে না, এর একটা জাস্টিফাইবল কারণ আছে। সেই কারণটা কি, প্রত্যেক মানুষের নিজস্ব কিছু দুঃখ কষ্ট থাকে যেগুলো তারা নিজেরাই ডিল করতে অনেক হিমশিম খেয়ে যায়, ফলে তারা আরেকজনের দুঃখ কষ্টে সহজে এগিয়ে আসতে পারে না বা এগিয়ে আসতে অনাগ্রহ প্রকাশ করে। ঠিক আছে, ব্যাস এটুকুই। তো এই ছিল আজকে তোমাদের পোয়েট্রি ক্লাস। নেক্সট ক্লাসে আরো একটা কবিতা নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ, এবং পরবর্তীতে খুব দ্রুতই ইংলিশ গ্রামারের ক্লাসগুলো চলে আসবে। টিল দেন স্টে ফাইন, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।